বন্ধুরা, আজকের পর্বে শেষ হতে যাচ্ছে ইন্টু দ্য নাইটের কাহিনী। দ্বিতীয় পর্ব যেখানে শেষ হয়েছিল, তৃতীয় পর্বের শুরুটাও হয় সেখান থেকেই। দেখা যায় যথারীতি সিলভির বিচার শুরু হয়েছে। যারা সিলভির বিচার করছে তাদের মধ্যে রিক বলে মেজর তেরেঞ্জিও বদমেজাজি ছিল, এটা সত্যি, কিন্তু তাই বলে কেউ তাকে খুন করে ফেলবে সেটা কিন্তু মানা যায় না। কিন্তু সবার মতামতে সেনারা একটা সিদ্ধান্ত নেয়, আর সেটা হচ্ছে এই বেসামরিক লোকদের সকলকে একটা কক্ষে তারা বন্দি করে রাখবে। এদিকে যখন বিচার কাজের অবস্থা চলছে, তখন অন্যদিকে দেখা যায় বিমানে থাকা লোকগুলো নরওয়েতে অবতরণ করছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা ভূগর্ভস্থ ঘাঁটিটি খুঁজে পায়। ভেতরে ঢুকে ওরা দেখতে পায় মূল দরজাগুলো সব লক করা আছে, তাই সেখানে কিছুটা সময় অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় সবাই। তবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাইরে পড়ে থাকা মৃতদেহগুলো থেকে কিছু অ্যাক্সেস কার্ড খুঁজতে শুরু করে ওরা, কিন্তু বলাই বাহুল্য কোনো লাভই হয় না তাতে। কিন্তু সেদিন মাঝরাতে একটা চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে। দেখা যায় গিয়া নামের একটা মহিলা তাদের দিকে বন্দুক তাক করেছে এবং সে তাদেরকে বলছে সেই এখানকার একমাত্র বেঁচে যাওয়া মানুষ, ঈশ্বরই তাকে বাঁচিয়ে রেখেছে। এ সময় গ্রুপের সবাই তার সাথে কথা বলার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তাকে শান্ত করা সম্ভব হয়। কিছুক্ষণ কথা বলার পরে গিয়া একটা দরজা খুলে দেয় তাদের। তারা সবাই এরপর বীজ ভর্তি একটা কক্ষে গিয়ে পৌঁছায়। সেখানে ওরা বিপুল পরিমাণের বীজ সংরক্ষিত অবস্থায় দেখতে পায়। রুমে ঢুকে ম্যাথিউ এবং আয়াজ নিজেদের মধ্যে একটা আলোচনা সেরে নেয়। ওরা সিদ্ধান্ত নেয় কিছু বীজসহ গিয়াকে তারা সাথে নিয়ে যাবে। ওদের ধারণা গিয়া মানসিকভাবে অসুস্থ। আচ্ছা বন্ধুরা, এখানে একটু কথা আপনাদের বলা দরকার। সেটা হচ্ছে, আমি যেভাবে শুরু করলাম তৃতীয় পর্বটা, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন তাদের মাথা টাথা সব গুলিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার মনে হয়। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ যেহেতু এটা একটা টিভি সিরিজ, তাই এর আগের পর্বগুলো কাহিনীর ধারাবাহিকতা বোঝার স্বার্থে আপনাকে কিন্তু দেখতেই হবে। আর অবশ্যই সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং আই বাটনেও আছে। প্লিজ তারা আগে সেই ভিডিও দুটো দেখে আসুন, তারপরে এটা শুরু করুন, তাহলে সিরিজটির পুরো এনজয় আপনারা করতে পারবেন। তো অন্যদিকে দেখা যায় বাংকারের সৈন্যরা নিজেদের মধ্যে একটা পার্টির আয়োজন করেছে। বেসামরিক লোকদের নিয়ে তারা মজা করা শুরু করেছে এবং এক সময় তো একটু বাড়াবাড়িও করে ফেলে একজন। তারা হার্স্ট এবং রিককে দিয়ে একটা বক্সিং প্রতিযোগিতা শুরু করে। ভাবেন বিষয়টা, একান্ত বাধ্য হয়ে এই দুজন লোক সেনাদের অস্ত্রের মুখে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামে। এ সময় হার্স্ট এক ফাঁকে ফিলিপকে একটা ঘুষি মেরে বসে। বেশ ব্যথা পায় ফিলিপ এতে এবং খুব স্বাভাবিকভাবেই রেগে যায় লোকটি। ফলে হর্স্টকে মারধর করতে শুরু করেছে। তারপর হর্স্টকে ওরা সিলভির পাশের ছোট্ট একটা ঘরে বন্দি করে রাখে। তবে এর পরবর্তীতে একসময় সৈন্যরা রিককে একজন মিডিয়াম্যান হিসেবে ব্যবহার করে এবং তাকে সিলভির সেলের চাবি দেওয়া হয়। এর একটা বিশেষ কারণ হলো কোনো খাবার বা পানি তাদের যদি প্রয়োজন হয়, সেই বিষয়টা যাতে রিক দেখভাল করতে পারে। আসলে রিক ছিল একটু বোকা স্বভাবের মানুষ, আশা করি বুঝতে পারছেন। তো রিক যখন চাবিটা পেয়ে একসময় সিলভির সেলে ঢোকে, তখন সিলভি তাকে বলার চেষ্টা করে সবাই যখন ঘুমিয়ে থাকবে তখন রিক যেন একটা বন্দুকের ব্যবস্থা তাকে করে দেয়। আর রিক এটা পারবে কিনা সেটা সে এখনই জানতে চায়। সিলভির মনে সন্দেহ ছিল রিক হয়তো নাও পারতে পারে, কারণ সৈন্যদের ভয় তার মনে ইতিমধ্যেই গেড়ে বসেছে। ওদিকে এ সময় দেখা যায় হেয়ারম্যান ইনেসকে বাংকারের বাইরে নিয়ে এসেছে এবং তার মাথায় পিস্তল তাক করা হয়েছে, কারণ কিছুক্ষণ আগে বিমানের পাইলট তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, মানে যে বিমানটা নরওয়েতে ছিল সেটার কথা বলছি। তখন ইনেস তাদেরকে বাংকারের ঘটনাগুলো জানিয়ে দেয়। সেনারা চাইছিল না বাংকারে যা ঘটছে সেই ঘটনাগুলো নরওয়েতে থাকা প্লেনের লোকগুলো জানুক। তবে এ সময় একটা কাণ্ড ঘটিয়ে বসে ইনেস। সে হেয়ারম্যানকে লাথি মারে এবং বাংকারের বাইরে দাঁড় করানো গাড়ির দিকে দৌড়াতে শুরু করে। সেই সাথে রেডিওতে চিৎকার করে বলতে থাকে সৈন্যরা সবাই উন্মাদ হয়ে গিয়েছে। তো ইনেস যখন দৌড়াচ্ছে তখন হেয়ারম্যান নিজেকে কিন্তু সামলে নিয়েছে এবং ইনেসের দিকে পিস্তল তাক করেছে লোকটা, কিন্তু কিছু একটা ভেবে সে ইনেসকে গুলি করে না, বরং উল্টো বাংকারে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। আসলে ইনেসকে গুলি না করার কারণটা হলো, আশা করি আপনারা ধরতে পেরেছেন, সে ভেবেছে একটু পরে সূর্য উঠলে সূর্যের ক্ষতিকর বিকিরণে এমনিতেই মারা যাবে ইনেস, তাই খামাখা একটা গুলি নষ্ট করে কী লাভ। তবে ইনেসের বাইরে কি হলো সেটা কিন্তু একটা মজার ব্যাপার, দেখতে থাকুন, জানতে পারবেন।
অন্যদিকে নরওয়েতে থাকা টিম বুঝতে পারছে না তাদের কি করা উচিত, তাই তারা এবার আলোচনায় বসে। আলোচনার সময় তাদের একজন বলে সূর্য ওঠার আগে আশ্রয় কেন্দ্রে ফিরে যেতে চাইলে আগামী 1 ঘন্টার মধ্যে তাদের আকাশে উঠতে হবে। এদিকে যখন এ ধরনের আলোচনা চলছে তখন বাংকারে রিককে হার্স্ট এবং লরার জন্য কিছু খাবার এবং পানি নিয়ে আসতে দেখা যায়। এগুলো দেখে লরা তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে তাদের সেলের চাবি পেল। রিক উত্তর দেয় সৈন্যরা তাকে বিশ্বাস করে আর এজন্য তারা তাকে চাবি দিয়েছে যাতে সে তাদের খাবার ও পানি সরবরাহ করতে পারে। এবার লরা এসব কথা শুনে রিককে বলে সে যেন হেয়ারম্যানকে জিজ্ঞাসা করে ইনেসের সাথে সে কী করেছে, কারণ অনেক সময় হলো ইনেসের কোনো দেখা নেই। লরার কথা মতো রিক এরপর হেয়ারম্যানকে ইনেস সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকটা উত্তর দেয় ইনেস কোথায় রয়েছে সেটা সে বলতে পারবে না। হেয়ারম্যানের কথায় রিক এবার আরও আতঙ্কিত হয়ে পড়ে এবং কথা বলার জন্য সে এই দলটার প্রধানের সাথে দেখা করে। রিক প্রধানকে বলে সে খুব চিন্তিত, কারণ তার মনে হচ্ছে কোনো একটা সমস্যা আসতে চলেছে। এ সময় সে তাকে সিলভির পরিকল্পনা সম্পর্কেও সব কিছু খুলে বলে। অন্যদিকে নরওয়েতে থাকা গ্রুপটিকে ফেস মাস্ক পরতে দেখা যায়। তারা ধারণা করে বাইরের বাতাস হয়তো দূষিত এবং বিষাক্ত হয়ে গিয়েছে, তাই মুখোশ পরলে তারা নিজেদেরকে অন্তত রক্ষা করতে পারবে। রওনা হওয়ার প্রস্তুতি শেষ করে তারা গিয়াকে এবার বাইরে যাওয়ার নির্দেশ দেয়, কিন্তু এ সময় আয়াজ ও ওসমানের মধ্যে শুরু হয় ঝগড়া এবং তাদের মুখোশ খুলে যায়। এটা দেখে গিয়া বুঝতে পারে তারা তাকে মিথ্যে বলেছে, তাই এবার সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আয়াজ এবং জ্যাকব তাকে ধরে ফেলে এবং বিমানের ভেতরে তাকে বেঁধে রাখে। অন্যদিকে ইনেসকে দেখা যায় বাংকারে ফেরার একটা ব্যর্থ চেষ্টা করতে, কিন্তু চেষ্টায় ব্যর্থ হয়ে ইনেস একটা গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয় এবং অনেকটা সৌভাগ্যবশতই কিছু সাপ্লাই খুঁজে পায় একটা সময়। এর কিছুক্ষণ পরে সে হঠাৎ একটা হেলিকপ্টার উড়ে আসার শব্দ শুনতে পায়, ফলে গাড়িতে করে সে হেলিকপ্টারটাকে এবার অনুসরণ করতে থাকে। একটু পরে হেলিকপ্টারটি যখন একটা জায়গায় অবতরণ করে তখন ইনেস সেখানে গিয়ে পৌঁছায়। ইনেস দেখতে পায় কপ্টার থেকে 3 জন রাশিয়ান সৈন্য নেমে আসছে। এই রাশিয়ান সৈন্যরাও এবার ইনেসকে দেখেছে। তারা ইনেসকে এবার জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। এটা ছাড়াও তারা জানতে চায় তাদের এখানে অনেকগুলো বিমান ছিল, এই বিমানগুলোকে ধ্বংস করেছে। একথা শুনে ইনেসকে এবার বাঁচানোর জন্য তাদের মাইন্ড নিয়ে খেলতে শুরু করে দেয়। সে তাদেরকে বলে তারা তাদের বিমান উড়িয়ে দিয়েছে কারণ তার আশ্রয়ে কিছু লোক আছে এবং সে তাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করার কারণে তারা তাকে মৃত্যুর মুখেও ঠেলে দিয়েছিল। ইনেস তাদের আরও বলে তারা যদি তাকে গেট ভাঙতে সাহায্য করে তবে সে তাদের বাংকারে নিয়ে যেতে পারে। এরপরে দেখা যায় রাশিয়ানরা ইনেসের কথা বিশ্বাস করেছে এবং একসময় তারা বাংকারের গেটে এসে পৌঁছায়। সেখানে রাশিয়ানরা বিস্ফোরক ব্যবহার করে গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে ইনেস আয়াজের সাথে যোগাযোগ করে এবং তাকে বাংকারের সব পরিস্থিতির কথা বলে দেয়। সব শুনে আয়াজ তাকে আশ্বস্ত করার চেষ্টা করে যে তারা 15 মিনিটের মধ্যেই নরওয়ের বেস থেকে যাত্রা করবে। অন্যদিকে সিলভি এবং অন্যরা যখন পালানোর চেষ্টা করছিল তখন ফিলিপ এবং তার লোকেরা তাদের আটক করে এবং পুনরায় আবার বন্দি করে ফেলে। তবে এ সময় সেখানে রাশিয়ানরা ঢুকে পড়ে এবং তাদের দেখে শুরু করে গুলি। এই পরিস্থিতির মধ্যেই সুযোগ বুঝে সিলভি এবং অন্যরা দৌড়াতে থাকে এবং একটা লুকোনোর জায়গা খুঁজতে শুরু করে তারা। আর অন্যদিকে দেখা যায় নরওয়ের বিমানে ঘটেছে আর একটা ঘটনা। বন্ধুরা, ঘটনার ঘন ঘটা চলছে। কিয়া নিজেকে ইতিমধ্যে মুক্ত করে নিয়েছে এবং প্লেনের কেবিনে সে ঢুকে পড়েছে। আসলে সে এখান থেকে যেতে চাইছিল না, তাই সে একটা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ককপিটের ভেতরে থাকা সমস্ত কিছু নষ্ট করতে শুরু করে দেয় যাতে প্লেনটি সম্পূর্ণ অকেজো হয়ে যায়। ওদিকে দেখা যায় বাংকারে রাশিয়ানরা সৈন্যদের দিকে বন্দুক তাক করেছে এবং একসময় তাদের প্রধানকে মেরেও ফেলে তারা। এবং এ সময় অন্যদের কাছে রাশিয়ানরা জানতে চায় তাদের বিমানগুলোকে কে ধ্বংস করেছে। রাশিয়ানদের কথা শুনে ফিলিপ বুঝতে পারে মেয়েটা তাদেরকে ভুলভাল বুঝিয়ে এবং মিথ্যে বলে ভেতরে ঢোকার একটা পথ করেছে। তাই ফিলিপ তাদের বলে যে ইনেস তাদের মিথ্যা বলেছে। তবে এরই মধ্যে সিলভি এবং অন্যদেরও গ্রেপ্তার করা হয় এবং রিকের সাথে আর একটা ঘরে বন্দি করে ফেলা হয়। সৈন্যরা যখন ইনেসকেও সেখানে নিয়ে আসে তখন সবাই একমত হয় যে তাদের যে করেই হোক এখান থেকে পালাতে হবে, না হলে রাশিয়ানরা তাদের সবাইকে হত্যা করবে। এ সময় তারা একটা ফ্রেম থোয়ারও জোগাড় করে। হার্স্ট বলে যে তারা কিছু ব্যাটারি লিকুইড ব্যবহার করে কিছু একটা তৈরি করতে পারবে। দেখা যায় সে এতে সফলও হয়
এবং আগুনের একটি স্ফুলিঙ্গ তৈরি করে তাদের মাথার উপরে তারের জালকে তারা গলিয়ে দেয়। এরপরে সবাই বাতাসের পাইপের মধ্যে দিয়ে পালাতে চেষ্টা করে, তবে ধরা পড়ার ভয়ে তারা সেখানকার জেনারেটরটিও অকেজো করে দেয়। বাংকারে থাকা কিছু নাইট ভিশন গগলস ব্যবহার করে সবাই সৈন্যদের সংস্পর্শ এড়াতে সক্ষম হয়। এদিকে নরওয়েতে অবস্থান করা দলটি তখন আর একটা ঘটনার ঘনঘটার মধ্যে দিয়ে চলছে। দলের সবাই বিমানকে ঠিক করতে কিছু টুল সংগ্রহ করে, যাতে তারা প্লেনের উইন্ডশিল্ড খুলে কেবিনে উঠতে পারে এবং সেটা ঠিক করতে পারে। তবে এ সময় গিয়াকে দরজা খুলে তাদের ভেতরে ঢুকতে দেওয়ার জন্য একটা অনুরোধ করে সে, এবং তাকে কনভিন্স করার চেষ্টা করে। কিন্তু এই গিয়া নামের মহিলা ছিল একটা ঘাওড়া স্বভাবের, তাই সবাই ব্যর্থই হয় প্লেনে ঢোকার। অন্যদিকে আয়াজ ও মার্কাস যখন কিছু বীজ এই স্টোরেজের ভেতরে লোড করার চেষ্টা করছে, তখন আয়াজ একটি সুযোগ পায় এবং সে এবার মার্কাসের উপরে বন্দুক তাক করে। তাকে বলে সে জানে সে বাংকারে কি করেছিল। এ সময় একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়। দেখা যায় জারা এবং ডোমিনিক একা একাই জেনারেটর রুমের ভেতরে আটকা পড়েনি সেদিন, বরং এই মার্কাসই তাদের বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। আর এর কারণটা ছিল কর্নেল জারাকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন, আর সে কারণেই মার্কাসের উপরের এরকম একটা ঘৃণ্য কাজ করার নির্দেশ দিয়েছিলেন। তো অন্যদিকে দেখা যায় বাংকারে সৈন্যরা জেনারেটর ঠিক করে ফেলেছে ততক্ষণে, কিন্তু সিলভি এবং অন্যরা এর মধ্যেই বাইরে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের কাছে গিয়ে পৌঁছেছে। যেহেতু হেলিকপ্টার ওড়ার জন্য কিছু সময় প্রয়োজন ছিল, তাই দেখা যায় বিষয়টা টের পেয়ে সৈন্যরাও তাদের প্রায় ধরে ফেলতে নেয়, এরকম একটা অবস্থায় এসে দাঁড়ায়। আর ঠিক এ সময় রিক একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে একটা ট্রাকে উঠে সৈন্যদের বহনকারী জিপে সরাসরি আঘাত করে। মূলত দলের জন্য সে ত্যাগ স্বীকার করে, একটা বড় ধরনের ত্যাগ। ওদিকে আয়াজ হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তিকে দেখে বিভ্রান্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে মার্কাস সেখান থেকে পালিয়ে যায়। আমরা শেষের দিকে দেখতে পাই বাংকারের বাইরে হর্স্টের ইঁদুরগুলো শেষ পর্যন্ত সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বেঁচে থাকতে সক্ষম হয়েছে। আর এর মাধ্যমে বোঝা যায় হর্স্ট অবশেষে সূর্য থেকে জীবন্ত প্রাণীদের রক্ষা করার একটা উপায় খুঁজে বের করতে পেরেছে। আর এর মধ্যে দিয়েই শেষ হয় পুরো সিরিজের গল্প। তবে কিছু প্রশ্ন কিন্তু আমার মনে এখনও রয়ে গিয়েছে, আশা করি আপনাদেরও ঠিক একই রকমের প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে, ওই নরওয়ের বেস থেকে ওরা কি ফিরতে পেরেছিল, আর তাদের ভাগ্যে কি ঘটেছিল? আসলে এই বিষয়টা এই সিরিজে দেখানো হয়নি, তবে এটা ভেবে নেওয়াই যায় যে গিয়া যেহেতু প্লেনের মধ্যে আটকা পড়েছিল এবং সে বের হতে চাইছিল না, তাই পরের দিন সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে সে মারা গিয়েছিল। এবং পরবর্তীতে ওরা নিশ্চয়ই কোনো একটা উপায়ে বের করে প্লেনের দরজা খুলে প্লেনটা চালিয়ে এই বাংকারে এসে পৌঁছেছিল। এটা জাস্ট আমার ধারণা, আসলে কি হয়েছিল সেটা তো আর আমি বলতে পারবো না। অন্যদিকে আর একটা ব্যাপার হলো, এই যে যারা হেলিকপ্টারে উঠে বাঁচার একটা সুযোগ করছিল, তাদের ভাগ্যে কি ঘটলো? আসলে এটার উত্তর কিন্তু দেখানো হয়েছে। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন হর্স্ট একটা জীবন্ত প্রাণীকে সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে পেরেছে, মানে আমি ইঁদুরের কথা বলছি। আর এতে বোঝা যায় শেষ পর্যন্ত সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কিন্তু কমে এসেছিল, এবং স্বাভাবিকভাবেই এই মানবজাতি একেবারে নিঃশেষ হয়ে যায়নি এই পৃথিবী থেকে। বন্ধুরা, এই ছিল আমার ব্যাখ্যা। জানি না আপনাদের কি মতামত, তবে খুশি হব আপনারা আপনাদের মতামতটা যদি জানান। সবাই ভালো থাকুন, ফিরছি অন্য কোনো একদিন জম্পেশ করে একটা মজার সিরিজ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন সবাই।